বেশ, তো এতক্ষণ আমরা পদার্থের স্থিতিস্থাপক ধর্ম পড়লাম। এবার যেটা পড়বো আমরা, যে সমস্ত ডেফিনেশন নিয়ে এতক্ষণ পর্যন্ত কাজ করলাম, পীড়ন, বিকৃতি, ইলাস্টিক লিমিট, পারফেক্টলি প্লাস্টিক বডি, পারফেক্টলি রিজিড বডি, হুকের সূত্র, তো সেই সমস্ত জিনিসের উপর, সেই সমস্ত টার্মের উপর ভিত্তি করে বিভিন্ন মেটেরিয়ালে বিভিন্ন রকম গ্রাফ টানা হয়। যে ইস্পাতটা কেমন দেখতে, রাবার কেমন দেখতে, বা হিরে কেমন দেখতে, প্রত্যেকটি মেটেরিয়ালের স্ট্রেন আর স্ট্রেসের গ্রাফ টানা হয়। গ্রাফ টেনে কী হবে? তার বৈশিষ্ট্য আমাকে দেখতে হবে যে কতটা স্ট্রেস সে সহ্য করতে পারে। একটা লিফটকে যদি ওপরে তুলতে হয়, তাহলে তো তার গায়ে লেখা থাকে যে 10 জন মানুষের বেশি 11 জন উঠবেন না। কী করে জানলো? 11 জন মানুষ উঠলে তার ছিঁড়ে যেতে পারে, তাহলে তার ইলাস্টিক লিমিট কত জানতে হবে। একটা ব্রিজের গায়েও লেখা থাকে যে ওভারলোডেড করবেন না, ওভারলোডেড করলে ব্রিজ ভেঙে পড়তে পারে। তাহলে যারা ইঞ্জিনিয়ার, তুই নিজেও ভবিষ্যতে ইঞ্জিনিয়ারই হবি, তা তখন সেগুলো তো জানতে হবে আমাকে, যে কোথায় ওয়েট দিলে ঠিকঠাকভাবে ব্যালেন্সড হবে। তো তার জন্য আমাদের গ্রাফ টানাটা খুব দরকার। তো গ্রাফ হেডিং দেবো আমরা, পীড়ন ও বিকৃতির সম্পর্ক বা লেখচিত্র। পীড়ন ভার্সেস বিকৃতি। এইদিকে হচ্ছে পীড়ন, স্ট্রেস, আর এদিকে হচ্ছে বিকৃতি, স্ট্রেন। এবার গ্রাফটা আমি প্রথমে আঁকছি, এক্স্যাক্টলি জানি না কতটা হবে, তবে আমি চেষ্টা করছি আঁকার। প্রথমে একটা স্ট্রেট লাইন যতটা সম্ভব উঁচু আমি দিলাম, তারপরে জাস্ট হালকা একটু ফ্ল্যাট, মানে স্লোপ চেঞ্জ হলো, হালকা একটু স্লোপ চেঞ্জ হলো, তারপরে আরও একটু খুবই স্লাইডলি স্লোপ চেঞ্জ হয়েছে আরেকটা বিন্দু, তারপরে এরকম কিছু একটা উপরে উঠেছে, দিয়ে এইভাবে নেমে গেছে। এই যেমন আমি আঁকলাম ঠিক সেরকম, প্রথমে একটা সোজা, তারপরে একটু স্লোপ কমলো, তারপরে আরেকটু স্লোপ কমলো, তারপরে এরকম একটা উপরে উঠেছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু কিছু একটা পেয়েছি, তারপরে জাস্ট কমে গেছে। পয়েন্টগুলোর নাম দেবো, এটা ও, এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এটা সি, এটা ডি, আর এই বিন্দুটা এফ, ই, সরি, নেমে যাবে, একটু নেমে যাবে, এতটা না নামালেও চলবে, তবে একটু নামতে হবে, এতটা। ঠিক আছে, বেশ। কি দেখতে পাচ্ছি প্রথম, পীড়ন ভার্সেস বিকৃতি। আমরা হুকের সূত্র কি পড়েছিলাম? পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। সামথিং ইজ কনস্ট্যান্ট, আর যে কনস্ট্যান্ট থাকে তাকে আমরা বলি ধ্রুবক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি তাকে। বিভিন্ন কেসে তার নাম বিভিন্ন, কখনো ইয়ং গুণাঙ্ক, কখনো বাল্ক মডুলাস, কখনো দৃঢ়ত্ব গুণাঙ্ক, এসব তার নাম আছে। সমানুপাতিক মানে ওয়াই ভার্সেস এক্স, তার মানে লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? সরলরেখা। তাহলে দেখতে পাচ্ছি ও থেকে এ পর্যন্ত সরলরেখা। ঠিক আছে, তাহলে ও থেকে এ পর্যন্ত ইলাস্টিক লিমিটের মধ্যে আছি এবং হুকের সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে 1 নম্বর লিখবো আমরা, 1 নম্বর পার্ট, ও এ পার্ট। ও এ পার্ট লিখবো, ও থেকে এ এর মধ্যে প্রযুক্ত ভার সরিয়ে নিলে, প্রযুক্ত ভার সরিয়ে নিলে বস্তুটি প্রাথমিক অবস্থা ফিরে পায়। প্রাথমিক অবস্থা ফিরে পায়। ঠিক আছে, এই অঞ্চলে বা এই সরলরেখা হুকের সূত্র মেনে হয়। এই সরলরেখা হুকের সূত্র মেনে হয়। এ বিন্দুকে আনুপাতিক সীমা বলা হয়। এই বিন্দু, এটাকে বলা হয় আনুপাতিক সীমা, ইংরেজিতে বলা হয় লিমিট অফ প্রপোর্শনালিটি। লিমিট অফ প্রপোর্শনালিটি, সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয়। স্লোপ দেখে আমরা বলে দেবো যে মেটেরিয়াল কেমন। যদি আমাকে দুটো গ্রাফ দেয় এরকম, একটা গ্রাফে এরকম গ্রাফ আর একটা গ্রাফে এরকম গ্রাফ, যদি বলে কার ইয়ং মডুলাস বেশি বের করো, কি করে বলবো? পীড়ন বাই বিকৃতির অনুপাত, আমরা নতি, যার নতি বেশি তার ইয়ং গুণাঙ্ক বেশি, আর যার ইয়ং গুণাঙ্ক বেশি তাহলে একক বিকৃতি সৃষ্টি, বেশি পীড়ন সৃষ্টি করতে পারে, তাহলে সে বেশি ইলাস্টিক। বোঝা গেল না? বোঝা গেল না? কি বললাম?
এইটা একটা গ্রাফ, আর একটা গ্রাফ এরকম। এর স্লোপ বেশি, তাহলে ইয়ং গুণাঙ্ক বেশি। ইয়ং গুণাঙ্ক বেশি মানে একক বিকৃতি সৃষ্টি করতে বেশি পীড়ন সৃষ্টি করতে পারে, তাহলে সে বেশি স্থিতিস্থাপক। বোঝা গেছে? এরকম প্রশ্ন দেবে, ঠিক আছে? এনসিআরটি প্রশ্নগুলো সব এরকম হয়, ওই শেষের দিকে আছে। এটা লিমিটটা, মানে ওই এত দূর পর্যন্ত পীড়নের এই মান, বিকৃতির এই মান, হ্যাঁ একটা পয়েন্ট, ওই পয়েন্ট পর্যন্ত হুকের সূত্র মেনে চলে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছি এ থেকে বি পর্যন্ত প্রপোর্শনালিটি মেনে চলছে না, সামান্য একটু গ্রাফের কনস্ট্যান্ট যেন একটু হেলে গিয়েছে, একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কিন্তু যদি আমি এতটা পরিমাণ বিকৃতি সৃষ্টি করি, তাহলে বস্তু আবার পুনরায় ওই পথে নিজের অবস্থান ফেরত পেয়ে যায়। কি বললাম? পীড়ন বিকৃতি বাড়াচ্ছি, পীড়ন বাড়ছে, বিকৃতি বাড়াচ্ছি, পীড়ন বাড়ছে, বিকৃতি বাড়াচ্ছি, পীড়ন বাড়ছে, যতক্ষণ পর্যন্ত এই সমানুপাতিক মেনে চলে সেই লিমিটটা হচ্ছে এ। তারপরেও যদি একটুখানি আমি বাড়াই, তাহলে হয়তো 100% সমানুপাতিক হয় না, হয়তো যেটা প্রপোর্শনালিটি এক্স ছিল সেটা হয়তো এক্স স্কোয়ার হয়ে যেতে পারে, বা আদার্স হাফ, এক্স টু দি পাওয়ার হাফ হয়ে যেতে পারে, চেঞ্জ হতে পারে। কিন্তু যদি এতটা পর্যন্ত বিকৃত করে যদি তাকে ছেড়ে দিই, তাহলে বলবো যে হ্যাঁ সে সামান আবার আগের অবস্থানে ফেরত চলে আসে। বি বিন্দুটাকে বলা হয় ইলাস্টিক লিমিট, ঠিক আছে? তাহলে ও বি এটা স্থিতিস্থাপক সীমা, এটা আনুপাতিক সীমা, বি বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, এটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। লিখবো এবি পার্টে, এবি অংশে, খুব তাড়াতাড়ি এবি সরি লিখবো এবি অংশে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক না হলেও, প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটি পুনরায় আগের অবস্থা ফেরত পায়। পুনরায় আগের অবস্থা ফিরে পায়। এ ও বি বিন্দু খুব কাছাকাছি এবং প্রায়, খুব কাছাকাছি লিখলেই হবে, এ ও বি বিন্দু খুব কাছাকাছি হয়, ঠিক আছে? আর দুই বিন্দুর নাম তো দিয়েছি, ইলাস্টিক সীমা বলা হয় এটাকে। এবার পরেরটা বি থেকে সি, এবার লিখব বিসি পার্ট, বি টু সি। এবার কি দেখছি বি টু সি, যদি বি টু সি ভালো করে দেখি আমরা এখানে, তাহলে এখানে বিকৃতি অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু পীড়নের পরিবর্তন হয়নি। আমাকে যদি এরকম একটা গ্রাফ দেয়, এরকম গ্রাফ দিয়ে যদি বলে এইটা বিকৃতি, পীড়ন কত, আমরা বলবো এইটা। যদি বলে বিকৃতি বাড়িয়েছে এতটা, তাহলে পীড়ন কত, বলবো এতটা। তাহলে এতটা বিকৃতির জন্য এতটা পীড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু গ্রাফটা যদি এরকম হতো, তাহলে একই বিকৃতির জন্য কম পীড়ন সৃষ্টি হতো। তার মানে ও নিজেকে রিস্টোর করতে পারছে না, তাহলে বি থেকে সি পর্যন্ত যদি আমি আরো ওকে বিকৃত করতে চাই বহিস্থ বল ফল বাড়িয়ে কোনোভাবে, তাহলে ও আর আগের মতো পীড়ন সৃষ্টি করতে পারবে না, ও পুনরায় আগের অবস্থা আর ফেরত পাবে না, কিছুটা বিকৃতি থেকে যাবে। তো সাপোজ এটা যদি নিচের দিকে টানি আমরা, তাহলে হ্যাঁ সে আগের অবস্থানে ফেরত আসবে বটে, কিন্তু আর এই রাস্তা বরাবর আসবে না, নতুন রাস্তা বরাবর পার্মানেন্ট বিকৃতি। এটা হচ্ছে পার্মানেন্ট স্ট্রেন, কিছুটা স্ট্রেন থেকে যাবে। লিখব বি থেকে সি পর্যন্ত, এখানে একটা অ্যারো দিতে পারি, সেইদিকে নিচের দিকে অ্যারো, এটা কারণ সে আর ওই রাস্তাতে ফেরত আসে না, এই রাস্তাতে কমিয়ে দিলাম তো ঠিক আছে, সে নিজের চেষ্টা করলো ফেরত আসার, কিন্তু একটা বিকৃতি হয়ে গেল, পার্মানেন্ট বিকৃতি। লিখো কি লিখেছি, বি থেকে সি পর্যন্ত স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেলে বিকৃতি পীড়নের থেকে দ্রুত বৃদ্ধি পায়, পীড়নের অনুপাতে দ্রুত বৃদ্ধি পায়। লিখবো পীড়নের বিকৃতি, পীড়নের অনুপাতে, বিকৃতি কমা দিয়ে পীড়নের অনুপাতে বেশি বৃদ্ধি পায়। মানে
এই আমি যদি পীড়নের থেকে বিকৃতি বেশি, দুটোর একক আলাদা না, একটা এককই নাই, ওইভাবে তুলনা করা যায় না, ঠিক আছে? অনুপাত বলতে পারি আমরা, জাস্ট যে প্রপোর্শনালিটি হিসেবে বলতে পারি। কি লিখলাম? দ্রুত বৃদ্ধি পায় এবং বস্তুটি পুনরায় স্বাভাবিক অবস্থা ফেরত পায় না। লিখবো ও এফ পরিমাণ, এই ছবিতে এফটা এইটা নিচে এক্স অক্ষের উপরে বিন্দুটা, এটা এফ। লিখবো ও এফ পরিমাণ বিকৃতি স্থায়ীভাবে থেকে যায়। স্থায়ীভাবে থেকে যায়, হয়েছে? ফুল স্টপ। অর্থাৎ বি বিন্দুর পরে তারটি, অর্থাৎ বি বিন্দুর পরে তারটি নমনীয় বস্তুর ন্যায় আচরণ করে। নমনীয় ব্র্যাকেটে প্লাস্টিক, নমনীয় বস্তুর ন্যায় আচরণ করে। এই যে এইখান থেকে শুরু, বি থেকে, বুঝেছিস? নমনীয় বস্তুর ন্যায় আচরণ করে, হয়েছে? নমনীয় ব্র্যাকেটে প্লাস্টিক। বি বিন্দুকে বলা হয় নতিবিন্দু বা ইল্ডিং পয়েন্ট বলা হয়, ঠিক আছে? ইল্ডিং পয়েন্ট, YIELDING। এই বি বিন্দুটাকে বলা হয় যে বিন্দুর পর থেকে প্লাস্টিক আচরণ শুরু, মানে আর ইলাস্টিক আচরণ শুরু নয়। দেখা হয়েছে? বি বিন্দুর পর থেকে পুরোটা প্লাস্টিক আচরণ শুরু হচ্ছে, তারপরে যে বিন্দু থেকে স্টার্ট হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য ইল্ডিং পয়েন্ট অর নতিবিন্দু। এটাকে বলা হয় নতিবিন্দু। পরীক্ষা আসে কিন্তু প্রত্যেকটি বিন্দু চিহ্নিত করতে দেবে এবং তুলনা করতে দেবে, দুটো গ্রাফ দিয়ে দেবে, বলে বলো কার নতিবিন্দু বেশি, কার প্লাস্টিক আচরণ তাড়াতাড়ি শুরু হয়, কার দেরিতে শুরু হয়, এসব প্রশ্ন দেবে, ঠিক আছে? এবার আমরা সিডিই পার্ট বলবো আমরা। নেক্সট লিখবো সিডি। লিখবো প্রযুক্ত ভার আরো বাড়ালে বিকৃতি বৃদ্ধির হার অতি দ্রুত হয়। ঠিক আছে? বিকৃতি বৃদ্ধির হার অতি দ্রুত হয়। তার মানে ছবিটা দেখবো আমরা, এইদিকে দেখাবো একটু। সি থেকে ডি পর্যন্ত কি দেখতে পাচ্ছি? এই এতটা বিকৃতি হয়েছে, আর পীড়ন এইটুকু জাস্ট। তাহলে সামান্য যদি বানাতে বিশাল চেঞ্জ হয়ে গেল। এবং ডি বিন্দুর পর থেকে দেখছি বিকৃতি তো আর বাড়ছে, পীড়ন তো আর বাড়ছেই না, পীড়ন এবার কমে গিয়েছে, মানে ও হাল ছেড়ে দিয়েছে। কি বিকৃত হতে হতে ওর তো নিজেকে রেস্টোর করার চেষ্টা করছিল, এত বেশি বিকৃত হয়ে গেছে ও নিজে হাল ছেড়ে দিয়েছে, থাক আমি আর পারবো না, আমি ড্রপস টু সাম ভ্যালু। হ্যাঁ, যেমন কেবিসির আমরা দেখি না, কন ব্যানার কারোর প্রতি, তো 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, তারপরে বলো এটা তুমি কি নেবে, লাইফ লাইন নেবে না, নিজে বলবে 12 লাখ টাকা পাবে, আর না পারলে বলে 3000। তো সে খুব কনফিডেন্স, হ্যাঁ বলে দিল আমি লাইফ লাইন নেবো না, নিজে বলবো। তো ABCDর মধ্যে বলে দিল অপশন ডি, হয়ে গেল অপশন এ, 12 লাখ কমে চলে গেল 3000-এ, যে ঘর চলে গেল। এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে কি লিখলাম আমরা? কি বললাম? বিকৃতি বৃদ্ধি হার আরো দ্রুত হয়, ঠিক আছে? এখানে লিখবো এবং ডি বিন্দু অতিক্রম করলে, অতিক্রম করলে বিকৃতি না, প্রযুক্ত ভার না বাড়ালেও বিকৃতি বেড়েই চলে এবং অবশেষে ই বিন্দুতে তারটি ছিঁড়ে যায়। এবার যদি তার হয় তাহলে ছিঁড়ে যাবে, যদি বস্তু হয়, অন্য কিছু একটা বস্তু হয়, তাহলে ভঙ্গুর হয়ে ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে কি বললাম? ই বিন্দুতে তারটি ছিঁড়ে যায় অথবা ভঙ্গুর হয়। এই ই বিন্দুকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। ই বিন্দু, এটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট বা অসহ ভার বিন্দু, অসহ বিন্দু, ঠিক আছে? অসহ বিন্দু।
ব্রেকিং পয়েন্ট। আছে এই অসহভার, এটা কি বিন্দু? ই বিন্দু। এবার ই বিন্দুর কারসপন্ডিং বিকৃতি আছে, ই বিন্দুর কারসপন্ডিং পীড়ন আছে, তাদের কারসপন্ডিং বিকৃতি আর পীড়নের নাম অসহ বিকৃতি, অসহ পীড়ন। ঠিক আছে, নেক্সট পারা দিকে লিখবো, বা ওইটারই লাইন লিখবো। আমরা লিখবো যে অসহ পীড়নকে, আচ্ছা লিখবো আনুষঙ্গিক পীড়নকে, অসহ পীড়ন, আনুষঙ্গিক পীড়নকে অসহ পীড়ন ব্র্যাকেটে ব্রেকিং স্ট্রেস, ফুল স্টপ, এবং না কমা দিয়ে অসহ পীড়নকে তারের প্রস্থচ্ছেদ দিয়ে গুণ করলে, অসহ পীড়নকে তারের প্রস্থচ্ছেদ দিয়ে গুণ করলে অসহ ভার ব্র্যাকেটে ব্রেকিং লোড, অসহ ভার ব্র্যাকেটে ব্রেকিং লোড, মানে কতটা লোড সহ্য করতে পারে সে যাতে ভেঙে না যায়, সেটা ওইটা লিখে দেওয়া থাকে যে এত লোড দিলে ভেঙে যাবে, লোড ক্যাপাসিটি এত। ঠিক আছে, তো কি বললাম? অসহ ভার ব্র্যাকেটে ব্রেকিং লোড, ব্রেকিং লোড বলা হয়। ঠিক আছে, নেক্সট প্যারা, বি থেকে ই পর্যন্ত, বি থেকে ই একদম সম্পূর্ণ পুরোটা, বি থেকে ই পর্যন্ত বস্তুটি নমনীয় ব্র্যাকেটে প্লাস্টিক বস্তুর ন্যায় আচরণ করে। ওই যে টার্মগুলো লিখছি না, সেগুলো সব নিচে একটা করে বোল্ট দাগ একটা করে, যাতে করে দূর থেকে দেখা যায় ওকে, এর সংজ্ঞা আছে। বি থেকে ই পর্যন্ত তারটি নমনীয় ব্র্যাকেটে প্লাস্টিক বস্তুর ন্যায় আচরণ করে, ফুল স্টপ। যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর, যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাবার পর অসহ বিন্দু খুব তাড়াতাড়ি আসে, অসহ বিন্দু খুব তাড়াতাড়ি আসে, তবে বস্তুকে ভঙ্গুর ব্র্যাকেটে ব্রিটল, BRITTLE বলা হয়। এবং দূরে থাকলে বস্তুকে, এবং দূরে থাকলে বস্তুকে প্রসার্যশীল বা ডাকটাইল বলে, DUCTILE, BRITTLE ব্রিটল আর ডাকটাইল। একটা বাংলা হচ্ছে ভঙ্গুর, আর একটা কি বললাম? প্রসার্যশীল। মানে কি, এই বি বিন্দুর পরে যদি খুব তাড়াতাড়ি চলে আসে, মানে আমি তাকে যথেষ্ট পরিমাণে অত্যাচার করলাম, আর সামান্য অত্যাচার করলেই ভেঙে যাবে। যেমন কাঁচ, গ্লাস একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত বা যেভাবে তাকে ইউজ করতে পারি, তার থেকে বেশি দিলে সে ফেটে যাবে। কিন্তু সোনা টোনা যেগুলো, গোল্ড যেগুলো, তাদেরকে যথেষ্ট পিটিয়ে তাদের শেপ টেপ চেঞ্জ করা যায়, তো তাদের ভঙ্গুর পয়েন্টটা অনেক দূরে থাকে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল প্রথমটার ক্ষেত্রে লিখে দেবো আমরা যে ওই ভঙ্গুর পদার্থের ক্ষেত্রে যেগুলো কাঁচ, আর এগুলো তামা, সোনা ইত্যাদি, তামা, সোনা ইত্যাদি। আছে এবার আরেকটা জিনিস, আরেকটা গ্রাফ আছে যেটা আমি বলবো না ডিটেলসে, কিন্তু জাস্ট একটুখানি বলি। যদি রাবারের ক্ষেত্রে বলা হয় না, তাহলে এর গ্রাফটা এই টাইপের হয় না, রাবারের গ্রাফটা একটু অন্য হয়। ওর কোথাও এই পীড়ন ভার্সেস বিকৃতির লেখচিত্র সমানুপাতিক পাওয়াই যায় না, ঠিক এরকম কিছু একটা হয়। আর তারপরে ফিরে আসে আবার অন্য পথে, ফেরত আসে আবার অন্য পথে, এরকম কিছু একটা এইদিকে গেল, দিয়ে আবার অন্য পথে ফেরত আসে, বারবার এরকম। মানে তুই যে পরিমাণ ফোর্স দিয়ে তাকে বিকৃত করবি, ও তার থেকে ইজিলি সেটাকে রিটার্ন করে নেবে। তো বারবার এই যে প্রসেসের জন্য এই যে এরিয়াটা, এক্সট্রা এরিয়াটা হয়, সেটাকে হিট লস বলে, হিস্টেরেসিস লস বলে। তো সেটা আমাদের সিলেবাসে খুব একটা দেয় না, যখন প্রয়োজন হবে তখন বলবো, নইলে ক্লাস 12 ম্যাগনেটিক ফিল্ড পড়াবো তখন বলবো, এখন প্রয়োজন নেই। লিখে রাখ, বাড়িতে একটু পড়াশোনা করতে পারিস। লিখবো আমরা, রাবার ও ইস্পাতের হিস্টেরেসিস গ্রাফ আঁকো।
রাবারের ক্ষেত্রেই লেখ, রাবারের ক্ষেত্রে হিস্টেরেসিস গ্রাফ। হিস্টেরেসিস মানে জানিস, পশ্চাৎবর্তিতা, মানে একজনকে বাড়াচ্ছি আর একজন সেম পরিমাণে বাড়ছে না। ইতিহাস নয় কিন্তু, হিস্ট্রি নয়, হিস্টেরেসিস, HYSTERESIS, হিস্টেরেসিস। এর বাংলা হচ্ছে পশ্চাৎবর্তিতা। হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি মানে ইতিহাস, সেই হিস্ট্রি নয়, এটা হিস্টেরেসিস, এটা পশ্চাৎ। এর মানে কি, এই সামওয়ান ইজ ফলোয়িং সামওয়ান, ঠিক এরকম পেছনে ভাই। যেমন আমি অন্ধ, চোখে দেখতে পাই না, আমার কি করে যেতে হবে আমাকে? লাঠি। এবার লাঠিকে যদি বলা হয়, এই মানুষটাকে যদি বলা হয় তুমি যাবে, তাহলে লাঠি যেখানে যেখানে পা দেবে মানুষটা তার পেছন পেছন যাবে। তাহলে আগে লাঠি যাবে, পিছিয়ে পিছিয়ে মানুষ যাবে, একজন একজনকে ফলো করে, পিছিয়ে পিছিয়ে ফলো করে, ঠিক সেরকম। এটা বলে পশ্চাৎবর্তিতা। তো এইরকম প্রতিবার যখন গ্রাফ ওঠে, আমি এক্স্যাক্টলি গ্রাফ আঁকছি না, এসি ভার্মাতে আছে, গ্রাফটা ডিটেলস এক্সপ্লেনেশন করতে সময় লাগবে, ঠিক আছে। ফিজিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে অনেক কিছু। ক্লাস 12-এ যখন হিস্টেরেসিস পড়বো ম্যাগনেটিক ফিল্ডে, তখন ডিটেলস আমরা বলবো। প্রতিবার ওই তুই রাবার টানলি, ছেড়ে দিলি, ও ইজিলি এটাকে করে, তোকে টানতে একটু কষ্ট করতে হতেও পারে, কি শক্তপোক্ত রাবার রয়েছে, তুই টানছিস, কষ্ট করতে হচ্ছে কিনা, ছেড়ে দিবি, ঝাট করে টেনে দেবো। তাই যে এরিয়াটা আমি করলাম আর ও যে এরিয়াটা কভার করলো, পীড়ন ভার্সেস বিকৃতির যে করসপন্ডিং এরিয়া, দুটো সেম নয়, আলাদা। এক্সট্রা এরিয়া যেটা, সেটা হিট লস, মেটেরিয়ালটা গরম হয়ে যায়, হঠাৎ করে যদি ছিঁড়ে যায় তাহলে দেখবো গরম হয়ে গেছে। তো এটা ছিল আমাদের লেখচিত্র পয়েন্ট। এইটার উপর বেস করে এনসিইআরটির দুখানা প্রশ্ন রয়েছে। আমি আপাতত হোমওয়ার্ক দিলাম, করছে না, বুকস থেকে ভালো করে দেখে নিবি। বেশ, আমাদের থিওরি রয়েছে আর একটা বাকি, বলবো একটা থিওরি বাকি আছে জাস্ট, ইলাস্টিক ওই আমাদের যে গ্রাফটা, এই গ্রাফ না, আমাদের এনার্জি। হ্যাঁ